সবাইকে স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আমরা পড়ছিলাম ফেব্রুয়ারি 1969 কবিতাটি পড়েছিলাম। তোমার শূন্যে তোলে ফ্ল্যাগ আর বরকত বুক পাতে ঘাতকের ধাবার সম্মুখে এটুকু পর্যন্ত পড়েছিলাম। আমরা বাকি অংশটুকু এবার শুরু করি আর কি, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা পড়িয়েছিলাম কিনা মনে নেই, তবে সম্ভবত পড়িয়েছিলাম আর কি। না, ভুল বলছি, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, এতটুকু পড়িয়েছিলাম। অর্থাৎ সালাম 1952 সালে সালাম যেভাবে প্রতিবাদী চরিত্র হয়ে এই বাংলার রাজপথে নেমেছিল, ঠিক তেমনি সালামের মতো অসংখ্য বীর বাঙালি তোমার রাজপথে নেমেছে আজ তাদের দাবি প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। শ্যামল বলতে বুঝিয়েছে সবুজ, তরুণ শ্যামল বলতে বুঝিয়েছে তোমার একটা স্বাধীন পূর্ব বাংলা। অর্থাৎ সালাম আজ একটি স্বাধীন পূর্ব বাংলার স্বপ্ন দেখে। এই লাইনটার ব্যাখ্যা লিখে রাখো, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তাহলে তরুণ শ্যামল পূর্ব বাংলা বলতে বুঝিয়েছে যে একটা স্বাধীন পূর্ব বাংলাকে বুঝিয়েছে। আদাব স্যার। হ্যাঁ, উমারা সেলিম। অপূর্ব বলছে নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। অদিতি রয় বলছে নমস্কার। ইয়েস স্যার, নমস্কার। আচ্ছা, তো এই যে অংশটুকু দেখলাম, এই অংশটুকু আগের প্যারার সাথে রিলেটেড। নামাজ পড়ে আসে আসলে, না নামাজ পড়াই আমি আস্তে আস্তে পড়াচ্ছি। আসলে এটা প্রবলেম হয়ে গেছে, তোদের নামাজ নিয়ে না আমি টাইম মেলো করে কোনোভাবেই সুবিধা পাচ্ছি না। আমি চিন্তা করছি তোদের ক্লাসটা একেবারে অন্য একটা টাইমে নিয়ে যাব। তোদের প্রবলেম হচ্ছে 5টায় দিয়েছিলাম, তখনও নামাজের সমস্যা, 6টায় আনলো নামাজের সমস্যা হচ্ছে, বিভিন্নভাবে তোদের নামাজের সমস্যাটাই হচ্ছে। কোনোভাবেই আমি এটা রিকভার করতে পারছি না। আবার 7:30টার দিকে নিতে পারছি না কেন? 7:30টা থেকে আমার সেকেন্ড ইয়ার একটা ক্লাস আছে, তো তোদের সাথে কোনোভাবেই সিনক্রোনাইজ করতে পারছি না। আমি খুব কষ্টে আছি। এখন নামাজের টাইম, এটা আগে 5টায় ছিল, 5:30টায় নামাজের টাইম হতো। আচ্ছা, নামাজ যারা পড়বা নামাজ পড়ে আসো, ক্লাস আছে আস্তে আস্তে আছে, আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আসো আস্তে আস্তে আসো, নামাজ পড়ে আসো, সমস্যা নেই। দেখি বিষয়টা নিয়ে আমি একটু অন্য কোনো কিছু করা যায় কিনা ভাবছি। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। তাহলে এখানে আমরা কারা? আমরা হচ্ছে, আমরাটা হচ্ছে সাধারণ বাঙালি, মানে সাধারণ জনগণ আর কি। সবাই দেখেছি, আমরা সবাই দেখেছি, আমরা সবাই দেখেছি, আমরা কারা? সাধারণ বাঙালি দেখেছে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ মানে সাধারণ জনগণ দেখেছে। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত। অবিরত শব্দের অর্থ হচ্ছে অবিরাম। অবিরত শব্দের অর্থ হলো কি? অবিরাম, নন স্টপ। সরি, অবিরাম, নন স্টপ, অবিরত, যেটা কোনোভাবেই থামে না। ঠিক আছে? অবিনাশী। অবিনাশী শব্দের অর্থ হলো যার বিনাশ
নেই, অর্থাৎ তাকে আপনি বলতে পারেন চিরন্তন, তাকে আপনি বলতে পারেন শাশ্বত। হ্যাঁ, বর্ণমালা। এই বর্ণমালা বলতে বুঝিয়েছে ভাষা আন্দোলনের দিকটি। এখানে বর্ণমালা বলতে বুঝিয়েছে ভাষা আন্দোলনের দিকটি। তাহলে একটু বুঝেন, আমরা সবাই দেখেছি সালামের হাত থেকে নক্ষত্র, নক্ষত্র বলতে বোঝায়, নক্ষত্র বলতে বোঝায় আকাশের তারা, নক্ষত্র বলতে বুঝিয়েছে আকাশের তারা। এই শব্দটি এখানে উপমা অর্থে ব্যবহৃত হয়েছে। তুলনা, উপমা বলতে বুঝিয়েছে তুলনা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ স্যার উদ্ধব, ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, একটু আমি তোমাদেরকে 1 মিনিট পরে এসে ক্লাসটা নিচ্ছি। 1 মিনিট না, 2 মিনিট একটু সময় দাও। 2 মিনিট পরে, বরাবর 2 মিনিট পরে আমরা ক্লাসে আসছি, বরাবর 2 মিনিট পরে, ঠিক আছে? ওকে, তাহলে প্রশ্ন হলো স্যার সালামের কথা কেন এসেছে? একটু বুঝবেন বিষয়টা। সালাম 1952 সালে একজন ভাষা শহীদ বা ভাষা সৈনিক বলতে পারি। তিনি অবশ্যই একজন প্রতিবাদী বাঙালির প্রতিনিধি। 1952 সালে সালাম যেভাবে রাজপথ কাঁপিয়েছিল স্লোগানে স্লোগানে, তিনি যেভাবে হাতে প্লেকার্ড এবং ফেস্টুন নিয়ে পথে নেমেছিল, ঠিক তেমনি 1969 সালেও
একই শক্তির বিরুদ্ধে, একই শক্তি বলতে পাকিস্তানি স্বৈরশাসকের কথা বলছি, সেই নরপশুদের বিরুদ্ধে সালামের মতো আরো অনেক প্রতিবাদী বাঙালি তাদের দাবিগুলো নিয়ে পথে নেমেছিল। আবারও স্লোগানে স্লোগানে তারা মুখরিত করেছিল রাজপথ। 1952 সালে সালামের মতো আরো অসংখ্য মানুষের দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, একটাই দাবি ছিল। কিন্তু 1969 সালে ছাত্রদের ছিল 6 দফা, সেটার সাথে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 11 দফা। এই সবগুলো মিলিয়ে তারা রাজপথে নামে। তাহলে সালামের হাতে যে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে, সালাম যে প্লে কার্ডটা নিয়ে রাজপথে নেমেছিল সেটা আকাশের তারার মতো জ্বলজ্বল করছিল। এই দাবিগুলো সেই সময় অ আ ক খ বর্ণমালা ছিল, আর এখন 1969 সালে তাদের যে দাবিগুলো ছিল সেগুলো প্লে কার্ডে যেন কি করছে, জ্বলজ্বল করছে। এই বিষয়টা বোঝানোর জন্য উক্তিটি করেছে। আচ্ছা, তাহলে কি লিখতে পারি আমরা? সালামের হাতে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে। এই যে লাইনটা লিখবা সেটা হচ্ছে কি, এটা তো লিখতে পারো, এটার সাথে কমা দিয়ে লিখবা। ঠিক তেমনি ওই লাইনটা পুরোটা অবিরত অবিনাশী, এটা পুরোটার ব্যাখ্যা লিখে দিচ্ছি। ঠিক তেমনি 1969 সালেও ঠিক তেমনি 1969 সালেও নাম কি, সালামের মতো। নেক্সট আসো, আর এর পরের অংশটুকু একটু কঠিন আছে। আর বরকত বলে গাঢ় উচ্চারণে। বরকত কে? একই কথা, এখানে সালাম বরকত হচ্ছেন একটা প্রতীকী চরিত্র, যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের মধ্যেই আমরা পরবর্তী 1969 সালে সকল প্রতিবাদী বাঙালিকে দেখতে পাচ্ছি। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, অর্থাৎ অনেক চিৎকার করে সে বলছে, এখনো বীরের রক্তে দুঃখিনী মায়ের অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবে বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। এই যে অংশটুকু একটু বোঝার আছে। এখনো বীরের রক্তে দুঃখিনী মায়ের অশ্রু জল, এই কথাটা কেন বলছে? এখনো বীরের রক্তে দুঃখিনী মায়ের অশ্রু জলে, এই কথাটা বলেছে এই কারণে 1952 সালে তাদের শোকে দুঃখে আচ্ছা, এই যে শব্দটা,
একটু ভুল আর কি, তুমি লেখার সময় এটা লিখবে না। বিকজ অফ অশ্রু শব্দের অর্থ হলো চোখের জল, অর্থাৎ অশ্রু শব্দের মধ্যেই জলটা আছে, তাই তুমি আবার অশ্রু জল লিখবেন, এটাকে আমরা বলি অপপ্রয়োগ, ভুল প্রয়োগ করা হয়, তো ওটা লিখবেন না। তাদের মায়েদের অশ্রু ঝরেছে। তাহলে এখনো বীরের রক্তে দক্ষিণী মায়ের অশ্রু জল, এই যে লাইনটা আমরা বুঝতে পারছি, এখনো গত 1969 সালেও যে কি বাংলার মায়ের সন্তানেরা তাদের প্রাণ বিসর্জন দিচ্ছে, আর তাদের শোকে তাদের মারা কান্না করছেন, অশ্রু জল বলতে অশ্রু বিসর্জন দিচ্ছেন, এইভাবে আমরা লিখবো আর কি। ঠিক আছে। আচ্ছা, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, এখানে মূলত ফুল শব্দটি বাংলা ভাষাকে বুঝিয়েছিল, ফুল শব্দটি বাংলা ভাষায় বুঝিয়েছিল। এটা আমি কিভাবে শিওর হলাম? আপনারা আপনাদের যখন শব্দার্থটিকায় যাবেন সেইখানে ফুল শব্দের ব্যাখ্যা দেওয়া আছে যে বাংলা ভাষাকে বুঝিয়েছেন। আসলে তাহলে 1952 সালে এই ফুলটা বলতে বুঝিয়েছিল বাংলা ভাষাকে, আর এর পরবর্তীতে 1969 সালে এই যে ফুলটা বলেছে, সেই ফুলটা বলেছে যে মানুষের যে 11 দফা দাবি ছিল সেই দাবিগুলো। ঠিক আছে। তাহলে সেই ফুল আমাদের প্রাণ। কোন ফুলটা আমাদের প্রাণ? ওই বাংলা ভাষাটা আমাদের প্রাণ, বাংলা ভাষাটা আমাদের প্রাণ। এই ফুলটাকে রক্ষা করার জন্য 1952 সালে আমরা প্রাণ বিসর্জন দিয়েছিলাম, আর 1969 সালেও আমরা প্রাণ বিসর্জন দিচ্ছি। তাহলে বিষয়টা একটু বোঝার আছে না? 1969 সালেও কি আমরা বাংলা ভাষাকে রক্ষার জন্য প্রাণ বিসর্জন দিচ্ছি? না, 1969 সালেও বাংলার দামাল ছেলেরা তাদের দাবি আদায়ের জন্য প্রাণ বিসর্জন দিচ্ছে। এখন শব্দার্থ টিকার মধ্যে ফুলটাকে বাংলা ভাষা বলে একটু বিষয়টাকে কমপ্লেক্স করে ফেলেছে। এটা না বলে যদি বলতো কি ফুলটা হচ্ছে বাংলার মানুষের কি অধিকার বা দাবি, তাহলে বিষয়টা পারফেক্ট হতো। 1952 সালে এই ফুল বা তাদের দাবি আদায়ের জন্য তারা প্রাণ বিসর্জন দিয়েছেন। ঠিক তেমনি ভাবে 1969 সালে তাদের দাবি আদায়ের জন্য তারা কি দিচ্ছে? বাংলার মায়ের ছেলেরা প্রাণ বিসর্জন দিচ্ছে। তাই বলছে এখনো দুঃখিনী মায়ের অশ্রু জলে ফোটে ফুল, এখনো দুঃখিনী মায়ের অশ্রু জল ঝরছে। এই অশ্রু জলের মাধ্যমে কি ফুটছে? ফুল ফুটছে, দাবি আদায় হচ্ছে, দাবি আদায় হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ফুল বলতে যে বাংলা ভাষাকে বুঝিয়েছে, কথাটা মিথ্যা না, তবে কথাটা বুঝার আছে কোন সময়ে ফুল বলতে কি বোঝাচ্ছে।
ওকে, কিন্তু তোমাকে যদি অবজেক্টিভে প্রশ্ন করে ফুল বলতে এই কবিতায় কি বোঝানো হয়েছে, মাই ডিয়ার, আপনাকে বাংলা ভাষায় দেখাতে হবে। বাট কনসেপ্টটা মাথার মধ্যে নিয়ে নাও, না হলে তুমি ঠিকভাবে বুঝতে পারবে না লাইনের ব্যাখ্যাগুলো। তাহলে আমরা একটু আসতে বুঝি। বরকত গাঢ় উচ্চারণে বলছে যে কি এখনো বাঙালি বা বীর বাঙালি বুকের রক্ত বিসর্জন দিচ্ছে, এখনো বাংলা মায়ের সন্তানের উপর ঘাতকের কি ভয়াল থাবা দেখতে পাচ্ছি। এখনো বীর বাঙালি তার বুকের তাজে রক্ত দিয়ে তার দাবি আদায় করছে। তাই ওদেরকে কি করতে হবে, আমাদেরকে নিশ্চিহ্ন করতে হবে, এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। বরকত সেই এজেন্ডা নিয়ে বা সেই দাবি নিয়ে পথে নেমেছে। আচ্ছা, তারপর বলছে বাস্তবের বিশাল চত্বরে। এই বাস্তবের বিশাল চত্বর বলতে বর্তমান সময় বা বাস্তবতাকে বুঝিয়েছে। বাস্তবের বিশাল চত্বর, চত্বর মানে হচ্ছে আঙিনা। তাহলে বাস্তবের বিশাল চত্বর শব্দটা দ্বারা আমি একটু স্যার মুছে নিচ্ছি। হ্যাঁ, বাস্তবের বিশাল চত্বর, সরি চত্বর বানানো আমি ভুল লিখছি, আচ্ছা। এই চত্বর মানে হচ্ছে আঙিনা, বড় আঙিনা। কিসের? বাস্তবের বড় আঙিনা। তাহলে এখানে বিশাল বাস্তবতাকে বুঝিয়েছে, বিশাল বাস্তবতাকে বুঝিয়েছে। অর্থাৎ বাস্তবে, অর্থাৎ বর্তমানে, বাস্তবে বা বর্তমানে এই যে অংশে আর কি, হ্যাঁ, 1969 সালেও বাংলা মায়ের সন্তানেরা প্রাণ বিসর্জন দিচ্ছে এবং তাদের প্রাণ দেওয়ার মাধ্যমে দাবিগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। আর তাদের শোকে তাদের মায়ের অশ্রুজল, যদিও ভুল বইতে বলছে অশ্রুজল ঝরছে। ক্লিয়ার? তাহলে আমরা একটু লেনটা বুঝি। বরকত বলে গাঢ় উচ্চারণে রাজপথে নেমেছে, সে বলছে এখনো দুঃখিনী মায়ের অশ্রুজলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চত্বর। অর্থাৎ বাস্তবে বর্তমান সময়ে এখনো কি দুঃখিনী মায়ের অশ্রুজল বিসর্জন হচ্ছে, আর সেই অশ্রুর মধ্য দিয়ে ফুল ফুটছে, দাবি আদায় হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলছে কি দেখো, হৃদয়ের হরিত উপত্যকায়, হৃদয়ের হরিত উপত্যকা। আচ্ছা, হরিত শব্দের অর্থ হলো সবুজ উপত্যকা, সমভূমি। উচ্চ সমভূমি, উপত্যকা, একটু সমভূমি কিন্তু একটু উঁচু, সেটাকে আমরা উপত্যকা বলি। তাহলে হৃদয়ের হরিত উপত্যকা মানে কি? হৃদয়ের হরিত উপত্যকা বাঙালির হৃদয়কে বোঝানো হয়েছে, বাঙালির হৃদয়কে বোঝানো হয়েছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার হরিত কেন, সবুজ কেন? সবুজ এই কারণে, আমরা এই যে এই শব্দের আগে একটা কথা লিখে দিলে ফিনিশ হয়ে যাচ্ছে সবুজের বিশ্লেষণটা। স্বাধীনতাকামী, যারা স্বাধীনতা প্রত্যাশা করছে। স্যার আপনি কখন লাইভ ক্লাস শুরু করবেন? ক্লাসের আগে একটা পোস্ট দিয়ে জানাই দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখন তো 6টা থেকে শুরু করছি ক্লাস, এখন তো 6টা থেকে শুরু করছি ক্লাস। আচ্ছা ঠিক আছে, জানিয়ে দেবো। ফ্রাইডে মর্নিংয়ে একটা নোটিশ দিয়ে জানিয়ে দেবো, রিমাইন্ডার দিয়ে দেবো তোমাদেরকে, কারণ যেহেতু তোমরা বিভিন্ন কারণে ব্যস্ত থাকো, অনেক সময় শিডিউলগুলো ভুলে যাও। ওকে ফাইন, জানিয়ে দিলাম, সমস্যা নেই। আর এই মঙ্গলবারে একটা ক্লাস হবে তোমাদের, ঠিক আছে, আমি জানিয়ে দেবো সেটা। এখন প্রত্যেক মঙ্গলবার আমরা তো ক্লাস হচ্ছে না, বাট এই মঙ্গলবার একটা হবে, আমরা শিডিউলে রেখেছি, ঠিক আছে, জানিয়ে দেবো তোমাদেরকে। এগুলো ভালো বলেছো, ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখো কি যেন বলছিলাম আমরা, হরিত কেন ইউজ হয়েছে, সবুজ কেন হয়েছে? স্বাধীনতাকামী তো, তাই এই যে সবুজ শব্দটি ইউজ হয়েছে, স্বাধীনতার রং সবুজ, সেই জন্য এখানে সবুজ বলেছে। উপত্যকা কেন বলেছে? এমনিতে বলেছে উপত্যকা ফুল কোথায় ফুটে,
ফুল তো মাটিতেই ফুটবে, তাই না? এখন উপমার সঠিক ব্যবহার করার জন্য এখানে উপত্যকা শব্দটাকে ইউজ হয়েছে। এই উপত্যকা বলতে উপমা এটা একটা কি অর্থে ইউজ হয়েছে? হৃদয়, বাঙালির হৃদয়কে বুঝিয়েছে, বাঙালির হৃদয়কে বুঝিয়েছে এই উপমাটা দ্বারা। তাহলে বাঙালির হৃদয়টা কেমন? সবুজ। বাঙালির হৃদয়টা কেমন? স্বাধীনতাকামী। আশা করি বুঝতে পেরেছ। তাহলে বর্তমানে পুরো প্যারাটা জুড়ে যদি আমরা একটু চিন্তা করি, বর্তমানে বাঙালির হৃদয়ে কি রয়েছে? দাবি রয়েছে। সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য এখনো বীর বাঙালি রক্ত দিয়ে তাদের দাবিগুলো আদায় করছে, আর তাদের শোকে তাদের মায়েরা এখনো অশ্রু বিসর্জন করছে। আশা করি এই প্যারাটার অর্থ বুঝতে পেরেছ। যারা পারছো না চটাপট লিখে নাও, আমি আর একবার বলছি। এখনো বীর বাঙালি বা স্বাধীনতাকামী বীর বাঙালি, এই স্বাধীনতাকামী দ্বারা ওই যে সবুজ হরিৎ সব চলে আসছে। এখনো স্বাধীনতাকামী বীর বাঙালি, বীর বাঙালির হৃদয়ে কি যেন বলেছে, ভুলেতে গেছে। এখনো স্বাধীনতাকামী বীর বাঙালি তাদের দাবি আদায়ের জন্য বুকের রক্ত বিসর্জন দিচ্ছে, আর তাদের শোকে, শোক নট সুখে, দ্যাট ইজ শোক, তাদের শোকে তাদের মায়েদের অশ্রু বিসর্জন হচ্ছে। ক্লিয়ার? এটা কে বলছে? বরকত বলছে। সালাম তো প্লে কার্ড নিয়ে রাজপথে নেমেছে, দাবি আদায়ের জন্য রাজপথে নেমে গেছে, আর বরকত মিছিলে মিছিলে স্লোগানে মুখরিত হয়ে এই বিষয়গুলো বলছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সেই ফুল আমাদের ওই প্রাণ, এই যে লাইনটা, এটা থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা লিখবা সেই ফুল বলতে সেই ফুল আমাদের এই প্রাণ, এটা লিখবা উক্তিটি দ্বারা কবি আমাদের প্রাণপ্রিয় বাংলা ভাষাকে বুঝিয়েছেন। ঠিক আছে? প্রাণপ্রিয় বাংলা ভাষা। তারপর দেখো শিহরিত ক্ষণে ক্ষণে, এই শিহরিত শব্দের অর্থ হলো রোমাঞ্চিত। ঠিক আছে? শিহরণ দিচ্ছে এমন, অথবা বলতে পারো তোমাদের শিহরিত ক্ষণে ক্ষণে, এই শিহরিত শব্দের অর্থ হলো রোমাঞ্চিত, মনের মধ্যে রোমাঞ্চ। এখন রোমাঞ্চ বলতে অন্যভাবে নেওয়ার এখানে স্কোপ নাই। ভয়ে শিহরণ দেয় আমাদের গায়ে, আনন্দে শিহরণ দেয় আমাদের গায়ে, আনন্দিত। আচ্ছা, এই শব্দটা খুব পারফেক্ট। উচ্ছ্বসিত, হ্যাঁ, এই শব্দটা খুবই পারফেক্ট, উচ্ছ্বসিত শব্দটা। ক্ষণে ক্ষণে মানে মুহূর্তে মুহূর্তে আমরা উচ্ছ্বসিত হচ্ছে আনন্দের রৌদ্রে। আনন্দ কিসের? সরি স্যার, আনন্দের রৌদ্রে। আনন্দ কিসের? আমরা যখন আমাদের অধিকারগুলো আদায় করতে পারছি, ঠিক আছে?
আমরা মুহূর্তে মুহূর্তে শিহরিত হচ্ছি, আমরা মুহূর্তে মুহূর্তে আনন্দিত হচ্ছি, মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চিত হচ্ছি। কিসের আনন্দে বলো তো? দুঃখের ছায়া। তাহলে দুঃখের ছায়াটা কিসের প্রশ্ন হতে পারে। সেই দুঃখের ছায়াটা হলো আমাদের এত দুঃখ কিসের? ওই যে আপনাদের ভাইয়েরা, হ্যাঁ আমার ভাইয়ের যে বাঙালি, সকল বাঙালির মধ্যে এই জায়গায় দুঃখের ছায়া পাতার মধ্যে তাহলে স্বজাত্য বোধ অথবা ভ্রাতৃত্ববোধ এর পরিচয় ফুটে ওঠে। বিকজ অফ একজন বাঙালি মারা গেলে, মারা তো যাচ্ছে না, শহীদ হচ্ছেন আর কি, তখন অন্য একজন বাঙালির মধ্যে গভীর শোকের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছে। তাহলে এই যে লাইনটা, এটার মধ্যেও আমাদের স্বজাত্যবোধ অথবা কি ভ্রাতৃত্ববোধের পরিচয় ফুটে ওঠে। ঠিক আছে, বুঝতে পারছো তো? ভালো কথা। তো যাই হোক, পুরো কবিতা থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে করে ফেলো চট জলদি। আজকে আমরা একটা গদ্য শুরু করবো, একটা গল্প শুরু করবো। আচ্ছা, গল্প পড়াবো আজকে তোমাদেরকে। খুব সহজ একটা গল্প। এই গল্পের নাম হলো নেকলেস। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করে ফেলতে পারো তোমরা। যারা পরে ক্লাসটা করবা তাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করে ফেলতে পারবে। যারা এখন ক্লাসটা করছো এবং পরে ক্লাসটা করবা, তারা প্রত্যেকেই একটা কাজ করবে। এটা আমি একটু দেখতে চাই যে আসলে ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই ঠিকভাবে করছো কিনা, এটা একটু আমি একটু দেখতে চাই এই ভিডিওতে। প্রত্যেকেই যারা আজকে ক্লাস করছো তারা আজকে ডেটটা দিবা, অর্থাৎ মার্চ 12। যারা আগামীকাল করবা তারা মার্চ 13, একটু ডেটটা দিবা প্রত্যেকেই। আমি চাচ্ছি যে প্রত্যেকেই এই যে কোন দিন ক্লাসটা করছো একটু ডেটটা বসাবা। ওকে, আফটার দিস ক্লাস এই ভিডিওতে কমেন্টে সেটা তোমরা একটু জানাবা। আবারও বলছি সবাইকে, যারা এই ক্লাসটা এখন করছো বা পরে করবে, তোমরা যে দিন ক্লাসটা করছো, অর্থাৎ আজকে হচ্ছে মার্চ 12, আজকে যারা করছো তারা মার্চ 12 দিবা, আর যারা পরে করবা তারা ওই ডেটটা দিবা। আমি একটু দেখতে চাচ্ছি ক্লাসটা কখন তোমরা করছো, বিষয়টা এটা তোমাদের প্রেজেন্ট বলে গণ্য করা হবে। ঠিক আছে, আসো আমরা পড়ছিলাম নেকলেস টপিকটা। এটা হচ্ছে অনুবাদ সাহিত্য, নেকলেস টপিকটা। $210 নম্বর পৃষ্ঠায় আছে। আমরা প্রথমে আসবো শব্দার্থ টিকায়। এই শব্দার্থ টিকাগুলো শেষ করে, পাঠ পরিচিতি শেষ করে আমরা যাব মূল টপিকের মধ্যে। শব্দার্থ টিকা দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কনভেন্ট। এই কনভেন্ট বিষয়টা কি? কনভেন্ট হচ্ছে মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, কনভেন্ট। তাহলে আমরা যে বিভিন্ন ধরনের বলি, যে পাঠশালা বলি, বা ধরো
বিভিন্ন ধরনের যে স্কুলের নাম আছে আর কি, হ্যাঁ, এই ধরনের একটা মিশনারিদের দ্বারা যে স্কুলগুলো আছে সেগুলোকে আমরা কনভেন্ট বলে। আবার এখানে মিশনারিরা থাকেও, এটা আর কি। মসিয়ে এটা একটা ফরাসি শব্দ, মসিয়ে একটা ফরাসি শব্দ। এটা দ্বারা আমরা ফরাসি পুরুষদেরকে, যেমন ধরো বাংলায় আমরা বলি জনাব, ইংলিশে আমরা বলি মিস্টার, আর ফ্রেঞ্চ ভাষায় বলা হয় মসিয়ে, মানে মিস্টার, পুরুষদেরকে বলা হয়। সৌজন্য প্রদর্শন বা সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদেরকে মসিয়ে সম্বোধন করা হয়। মাদাম, মাদাম মানে হচ্ছে ম্যাডাম, আমরা যে বলি না ম্যাডাম, ওই ম্যাডামকে বলছে মাদাম, এটাও ফরাসি শব্দ। সৌজন্য প্রদর্শন বা ভদ্রতা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের মাদাম বলে সম্বোধন করা হয়। তাহলে এটা একটা ফরাসি শব্দ গেল। ফ্রা, দেখো ভারতে টাকার যেটা নাম সেটা হচ্ছে রুপি, আমাদের দেশে হচ্ছে টাকা, তারপরে কোনো দেশে হচ্ছে ডলার। ঠিক তেমনি ভাবে ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ফ্রা। ফ্রা একটু নাকি উচ্চারণ হবে। ফরাসি মুদ্রার নাম 2002 সাল পর্যন্ত এই মুদ্রা ব্যবহৃত ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে ইউরো ব্যবহৃত হয়। বর্তমানে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে ফ্রা এর পরিবর্তে আমরা তোমার কি দেখতে পাই যেন, ওই যে ইউরো দেখতে পাই গেল। বল নাচ, আচ্ছা এটা নিয়ে খুব মজা আছে ভিতরে। বল নাচ হচ্ছে বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান, বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান। এক কথায় এটা এক ধরনের নাচের নাম। বল নাচ হচ্ছে এক ধরনের নাচের নাম। গোল হয়ে যেভাবে ঘুরে একজন একজনকে ধরে যেভাবে নাচে ওটাকে আর কি। আচ্ছা, বল নাচ না চিনলে আমি একটা বল নাচের ভিডিও তোমাদেরকে আপলোড করে দেব। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্য প্রচলিত আছে। আচ্ছা, ক্রুজ, খ্রিস্টান ধর্মীয় প্রতীক, খ্রিস্টান ধর্মীয় প্রতীককে ক্রুজ বলা হচ্ছে। স্যাটিন এক ধরনের কাপড়, মসৃণ চকচকে রেশমি কাপড়। প্যারি মানে হচ্ছে প্যারিস, ফ্রান্সের রাজধানীর নাম। আর রয়্যাল প্যালেস, রয়্যাল বলতে একটা রাজকীয় প্রাসাদকে বুঝিয়েছে, একটা বড় দালানকে বুঝিয়েছে আর কি। ঠিক আছে, পাঠ পরিচিতিতে চলে আসেন একটু। পাঠ পরিচিতির মধ্যে কি পাচ্ছি? বিশ্ববিখ্যাত গল্পকার গি দা মোপাসা, উনি একজন ফরাসি লেখক, খুব ভালো ফরাসি লেখক, অনেক উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন। উপন্যাসগুলোর মধ্যে নেকলেস অন্যতম। ওনার যে গল্পগুলো আছে সেই গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম লে পারুরি, এরকম কিছু একটা হবে হয়তো। ফ্রান্সের সবকিছুর আগে একটা লে লাগাই দিয়ে সম্ভবত, আল্লাহ জানে এটার মিনিং কি। 1884 সালে 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লে কি নাম লিখেছে এটা, গাউলিস সম্ভবত, এই গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই এটাকে ইংরেজিতে অনুদিত হয়। এখানে একটা শব্দ শেখার আছে আমাদেরকে, বা শিখবো আমরা। অনুদিত বানানটা দেখো দীর্ঘ উকার দিয়ে, অনুবাদ বানান হ্রস্ব উকার, আর অনুদিত বানান দীর্ঘ উকার। কেন হচ্ছে এটা? কারণটা হলো, যখন তুমি এইভাবে লিখতে চাইবে যে অনুবাদ থেকে, যখন তুমি এইভাবে লিখতে চাইবে তখন প্রবলেমটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে যা উদিত হয়নি, সূর্য উদিত হয়নি। তাহলে তুমি বলতে পারো অনুদিত সূর্য, সূর্যটা এখনো উদিত হয়নি। তাহলে ওই অনুদিত মানে হচ্ছে এটা। তাই এখান থেকে যখন আমরা অনুবাদ করা হয়েছে এমন বোঝাই, তখন বলতে হয় অনুদিত। ক্লিয়ার? দুটোরই অর্থ আছে, তবে ভিন্ন বানান। 21 সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্প গ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়।
ও অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। কিছু হইল, কিছু হলো, আগা গোড়া মাথা, কি বলে পাঠ পরিচিতি পড়লাম, মানে পাঠ পরিচিতি তো কিছুই নাই, বরং আমরা দেখতে পেলাম যে টপিকটা কোথায় প্রথম, জাস্ট কিছু ইনফরমেশন, টপিকটা প্রথম কোথায় প্রকাশিত হয় সে বিষয়ে জানলাম। আসলে আমরা কিছুই শিখিনি। ঘটনা হচ্ছে এইখানে এক দরিদ্র ঘরের মেয়ে, তার নাম হচ্ছে মাতিলদা লুইসেল, তাকে নিয়ে লেখা মাতিলদা লুইসেল, আসবো আমরা একটু পরে। খুবই সুন্দরী মহিলাটা, জন্ম খুব দরিদ্র পরিবারে। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার কারণে খুব উচ্চবিত্ত মানে ধনী পাত্রের সাথে তার বিয়ে হয়নি। মেয়েটা ছোটবেলা থেকেই উচ্চ বিলাসী ছিল। কে বলো? মাতিলদা লুইসেল, সেই হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। নেকলেস বলতে বুঝিয়েছে গলার যে নেকলেস, গলার যে হার, সেই বিষয়টা। খুব দামি একটা হীরার নেকলেস নিয়ে এই গল্পটা কাহিনী আবর্তিত হয়েছে। একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা কিভাবে তার জীবনে চরম পরিণতি বা চরম সর্বনাশ ডেকে আনতে পারে সে বিষয়ে আমরা এখানে শিখতে পারছি। আবার একজন মানুষ সংগ্রামের মাধ্যমে কিভাবে তার আচ্ছা, আমি কি এটার একটা মূল ভাব লিখিয়ে দিব কিনা? অবশ্যই এটা মূল ভাব লিখিয়ে দিই, চলো তাহলে লিখো। মাতিলদা লুইসেল, সরি লুইসেল না, লুইসেল, হ্যাঁ এটা টাইটেল আর কি, এটা হচ্ছে মূল নেম। তার স্বামীর নামই হচ্ছে লুইসেল, এই জন্য তার নাম মাতিলদা লুইসেল হয়ে গিয়েছিল। ওই নামেই সে পরিচিত আর কি। যেমন ধরো আমরা বলি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ওনার নাম হচ্ছে রোকেয়া। তাহলে ওই রোকেয়া এর আগে বেগম মেরিটের জন্য, সাখাওয়াত হোসেন ওনার স্বামীর নাম দিয়ে এভাবে নামটা করা হয়েছিল। তাহলে লুইসেল হচ্ছে ওর স্বামীর নাম, আর স্বামীর নাম অনুসারে ওর নাম হয়ে গেছে মাতিলদা লুইসেল। বুঝতে পেরেছ? সে দরিদ্র পরিবারে সব ভুলভাল লিখছি কেন, জন্মগ্রহণকারী এক সুন্দরী হচ্ছে মাতিলদা লুইসেল। সে খুব উচ্চাবিলাসী ছিল। হ্যাঁ, উচ্চাভিলাষী বা উচ্চাকাঙ্ক্ষী ছিল।
আচ্ছা, আমি পুরো গল্পের সংক্ষিপ্তসার লিখে দিচ্ছি। তো একটু বড় হতে পারে, সাধারণত মূল ভাব এত বড় হয় না, একটু বড় হবে, সাধারণের তুলনায় একটু বড় হবে আর কি। হ্যাঁ, কারণ আমি পুরো গল্পের মূল ভাবটা এমনভাবে লিখে দিচ্ছি যাতে করে গল্পটা থেকে মানে এই অংশটুকু পড়ে যাতে পুরো গল্প সম্পর্কে একটা ধারণা তোমার মধ্যে চলে আসে এবং পরীক্ষায় তুমি এই অংশ থেকেই যেন লিখে নিতে পারো, এমনভাবেই তৈরি করে দিচ্ছে। যেমন ধরো, এই অংশগুলোকে আমরা আরেকটু ছোট করে বলতে পারতাম। এই যে প্যারেট, এটাকে আরো অনেক ছোট করে বলতে পারতাম, এক লাইনে নিয়ে আসতে পারতাম, কিন্তু তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারতো না। ওরকম করে দিচ্ছে আর কি।
আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। আমি লিখে যাচ্ছি, আমরা লাস্ট প্যারাতে চলে এসেছি। কি বুঝলা? এটাই হচ্ছে এই গল্পের সংক্ষিপ্ত সার। হ্যাঁ, এই গল্পটা দিয়ে উচ্চাবিলাসী না হয়ে জীবনে যতটুকু সামর্থ্য আছে, যারা যতটুকু সাধ্য আছে, তার মধ্যেই জীবনের সুখ খুঁজে নিতে লেখক পরামর্শ দিয়েছেন। এছাড়া আরো একটা মেসেজ এখানে আমরা পাচ্ছি, যেটা প্রচ্ছন্ন ভাবে আছে, যেটা এখানে মূল বিষয় নয়। সেটা হচ্ছে কোনো জিনিস কারো কাছ থেকে যখন তুমি নিবে, তখন তাকে সেটা সে অবস্থায় ফেরত দিতে হবে। এটাও কিন্তু এখানে আমরা শিখতে পাচ্ছি। তবে মূল বিষয় হচ্ছে এটা, এটার সাথে সাথে আরো কিছু মেসেজ আছে। সেটা হচ্ছে কোনো জিনিস আপনি যখন কারো কাছ থেকে নেবেন, সেটা অবশ্যই তাকে ঠিকঠাকভাবে ফেরত দিতে হবে, এবং সেটা যদি খোয়া যায় বা চুরি যায়, অবশ্যই তাকে সেটাকে জানাতে হবে, জানিয়ে তাকে আবার সেই জিনিসটা কিনে দিতে হবে বা তার ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। আসলে দেখো, ওরা যদি ওই বান্ধবীকে বিষয়টা জানাতো, তাহলে বুঝতে পারতো যে এটার দাম এত বেশি না, অল্প টাকা দিলেই হয়তো হয়ে যেত, বা বান্ধবী হয়তো এটা ওর কাছ থেকে নিতই না। কিন্তু বান্ধবীকে তারা গোপন করে হীরের হারটি হুবহু দেখতে আরেকটা কিনে দিয়েছিল, সেটার দাম 40,000 ফ্রা, আর এটার দাম 500 ফ্রাও হবে না। তাহলে বুঝো ঘটনা কোথায় আর কোথায় পার্থক্য।
যাই হোক, আমরা আজকে এটার গল্পটার বাকি অংশটুকু একটু পড়তে থাকি। লেখক পরিচিতিতে আসো। লেখক পরিচিতির মধ্যে আমাদের লাগবে ওনার পুরো নামটা একটু পড়বা। এটা উচ্চারণ করাটা খুব কঠিন হয়ে যাবে, একটু দেখবো আর কি। তারপরে হচ্ছে পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লবেয়ার মোপাসার সাহিত্য জীবনের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। অর্থাৎ এই ভদ্রলোক ওনার সাহিত্য জীবনে ওনাকে অভিভাবকের মতো দিক নির্দেশনা দেন। কাব্য চর্চা দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্ব জগতে বা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন গল্পকার হিসেবে। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এই ইনফরমেশনগুলো একটু খেয়াল করবে আর কি। আর এটা যিনি অনুবাদ করেছেন তার নাম হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। উনি জন্মগ্রহণ করেন পটিয়া জেলার চট্টগ্রাম পটিয়া জেলার ধলঘাট গ্রামে। এটা একটু লাগতে পারে। এছাড়া তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশগ্রহণ করায় কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন আইনজীবী এবং তিনি ছিলেন একজন সমাজ ভাবুক লেখক। উচ্চাভিলাষী বলতে হ্যাঁ 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 এটাই বুঝিয়েছে, ঠিক আছে। এটা এরপরে দেখো আমরা এর মধ্যে পাচ্ছি যে প্রকাশিত গ্রন্থগুলো মধ্যে বীরকন্যা প্রীতিলতাটা লাগবে, আর কিছু লাগবে, ঠিক আছে। আসেন মূল পড়ার মধ্যে। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। সে ছিল কে? সে ওই মাতিলদা লুইসেলের কথা বলা হচ্ছে। নিয়তির ভুলেই যেন, অর্থাৎ ভাগ্যের নির্মম পরিহাস যেটাকে বলি আমরা, সেটা নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। অর্থাৎ তার বাবাও কি ছিল? একজন কেরানি ছিল, ঠিক আছে। উচ্চাভিলাষী বানানটা একটু চেঞ্জ করো না সবাই। উচ্চাভিলাষী বানানটা এরকম হবে না, এটা দিয়ে হবে। উচ্চ প্লাস অভিলাষ এখান থেকে হবে আর কি। আমি ভুলে ব দিয়ে লিখেছিলাম মনে হয় এটা। ওকে, একটু ঠিক করে নিও তো সবাই। সে ছিল চমৎকার সুন্দরী একজন তরুণী। কার কথা বলছে এটা? মাতিলদা লুইসেলের কথা বলছে। এবং মাতিলদা লুইসেল জন্মগ্রহণ করেছিল একটা কেরানি পরিবারের মধ্যে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। কার এটা? এই মাতিলদা লুইসেলের কোনো আনন্দ ছিল না, কোনো আশা ছিল না। সবসময় সে হতাশার মধ্যে ভুগত, কারণ সে ছোটবেলা থেকেই তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বিরাজ করত। পরিচিত হওয়ার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার বা কোনো ধনী বা বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। কারণ কি? কারণ সে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। তাই শিক্ষা পরিষদ অফিসের, অর্থাৎ শিক্ষা বিভাগের এক সামান্য কেরানির সঙ্গে সে বিবাহ হয়েছিল এবং অনেক কষ্টে সে সেটা মেনে নিয়েছিল, তার নিয়তিকে মেনে নিয়েছিল। এই প্যারাটা পরে আমরা কি বুঝলাম? মাতিলদা লুইসেল খুব সুন্দরী এক তরুণী। সে জন্মগ্রহণ করে এক দরিদ্র পরিবারে। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার কারণে খুব উচ্চবিত্ত পরিবারের কারোর সাথে বা খুব বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে বিয়ে হওয়ার সুযোগ তার হয়নি। তাই এক সামান্য শিক্ষা বিভাগের কর্মকর্তার সাথে সে বিয়েটা মেনে নিয়েছিল। কর্মকর্তাও না, কেরানির সাথে সে বিয়েটা মেনে নিয়েছিল। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্যই সে সাধারণভাবে থাকতো। এটা একটু বুঝবেন। সে চাইতো নিজেকে খুব সুন্দরভাবে সজ্জিত করতে, কিন্তু পারতো না। টাকার অভাবে সে পারতো না। তাই সে বাধ্য হয়ে সাধারণভাবে থাকতো। অনেকের টাকা থাকা সত্ত্বেও
সাদামাটা জীবনযাপন করেন, অনেকেই করেন। আবার অনেকের টাকা থাকলে সেটা সে শো অফ করতে চায়, আবার অনেকে সেটা দেখাতে চাইলেও কিন্তু তার সেটা সামর্থ্য থাকে না বলে দেখাতে পারে না। তাহলে তারা মনে মনে অসন্তুষ্ট থাকে, দেখাতে চাচ্ছি কিন্তু সামর্থ্য নেই। এই মাতিলদা লুইসেলের একই অবস্থা। সে খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল, তাই সবসময় সে নিজেকে সজ্জিত করে রাখতে চাইতো নানা রকম দামি গহনা দিয়ে বা পোশাক আশাক দিয়ে, কিন্তু সে পারতো না, তাই মনে মনে সে অসুখী ছিল। কিন্তু তার শ্রেণী অর্থাৎ দরিদ্র শ্রেণীর মধ্যে সে অন্যতম হিসেবে ছিল, তারপরে সে অসুখী ছিল। সে দেখতে খুব সুন্দর এবং যেহেতু তার স্বামী, আমরা আগেই বলেছি, তার স্বামী তাকে খুব পছন্দ করতো এবং তার স্বামী তার খুব যত্ন করতো, এবং এই যত্ন করার কারণে সে তার শ্রেণীর অর্থাৎ ওই দরিদ্র শ্রেণীর মেয়েরা যেভাবে থাকতো তার থেকে সে অনেক ভালোভাবেই থাকতো। কিন্তু তারপরও তার মনের মধ্যে কোনো সুখ ছিল না। এরপর দরিদ্র শ্রেণীর মানুষের কিছু বৈশিষ্ট্য বলেছে। তাদের মানে আবার মাতিলদাদের না, দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে কোনো জাতিবর্ণের ভেদাভেদ থাকে না। কারণ জন্মের পর থেকেই তারা শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, আবারও লিখেছে সৌন্দর্য, মাধুর্য, যেহেতু এটা অনুবাদ সাহিত্য, কিছু কিছু কথা একটু হয়তো মিলবে না আর কি। মাধুর্যের সম্পর্কে তারা সজাগ হয়ে ওঠে। অর্থাৎ যেহেতু তারা দরিদ্র পরিবারের জন্ম গ্রহণ করেছে, তারা তাদের নিজেদের রুচিবোধ, নিজেদের চলন বলন বা নিজেদের সৌন্দর্য সবকিছু সম্পর্কে তারা সজাগ হয়ে ওঠে। কারণ অন্য একজন ধনী নারী সে নিজেকে পোশাক আশাক দিয়ে বা দামি গয়না দিয়ে বা গহনা দিয়ে যেভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবে, তারা তো সেটা পারবে না, কারণ তাদের তো ওই সুযোগটা নেই, ওই সাধ্যটা নেই। তাই তারা নিজেদের রুচিবোধ, নিজেদের কথাবার্তা, নিজেদের আচার ব্যবহার। মাতিলদার উচ্চাকাঙ্ক্ষা কি তার সৌন্দর্যের জন্য ছিল কিনা? না, উচ্চাকাঙ্ক্ষা তার সৌন্দর্যের কারণে, হ্যাঁ বলতে পারো, তার সে যে খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল সেটার কারণ তার একটা সৌন্দর্য বটে, সে খুব সুন্দরী ছিল, সেজন্য তার মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, এটাও বলতে পারো তোমরা। আচ্ছা, তারপরে দেখো কি বলছিলাম। আচ্ছা, জন্মের পর থেকেই তারা এই বিষয়গুলো নিজেদের মধ্যে আয়ত্ত করতে চাইতো। কোনটা? ওই যে রুচিবোধ বা সৌন্দর্যবোধ, হ্যাঁ, আচার ব্যবহার, এই বিষয়গুলো তারা জন্মের পর থেকে শিখে নিতে চাইতো। এই বিষয়গুলো দিয়ে তারা অন্য 5 জন নারীর সাথে সমাজে একসাথে চলার মতো সুযোগ অর্জন করত। আচ্ছা, তারপরে বলল সহজাত চাতুর্য। চাতুর্য মানে হচ্ছে চতুরতা, এক কথায় আমরা বলতে পারি স্মার্টনেস, ইনস্ট্যান্ট বুদ্ধি, যেগুলো প্রত্যুত্পন্ন মতিত্ব। সহজাত, জন্মগতভাবে স্মার্ট হইতে হবে, চতুর হইতে হবে, এটাকে বলে সহজাত। সহজাত মানে হচ্ছে জন্মগতভাবে। প্রকৃতিগত সুরুচি, ওদের রুচিবোধ অনেক ভালো হয়, ন্যাচারাল, সেটা ন্যাচারালি ওরা রুচিবোধ সম্পন্ন হয়ে থাকে। বুদ্ধির নমনীয়তা, এই নমনীয়তা শব্দটা এখানে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ দ্রুত ব্রেন খাটানোর মতো ইন্তেখাব বলছো। মাতিলদা নিজের রূপ নিয়ে আত্মহংকার করতো, সেটা আমরা পরবর্তী প্যারাতে পাবো। সে যে নিজের রূপ নিয়ে আত্মহংকার করতো সেটা আমরা পরবর্তী প্যারা না, পরবর্তী পৃষ্ঠাতে পাবো। এবং শুধু তাই নয়, বিষয়টা হচ্ছে সে চাইতো সকলেই তার রূপের প্রশংসা করুক, সকলেই তার রূপের প্রশংসা করুক, এই বিষয়টাও সে চাইতো। এই বৈশিষ্ট্যটাও পাচ্ছি তার মধ্যে। তবে আমার সত্যি কথা বলতে ওর স্বামীর জন্য অনেক কষ্ট হয়েছে, গল্পটা পড়ে বলবো তোমাদেরকে, বেচারা অনেক কষ্ট পাইছে, ঠিক আছে? আচ্ছা দেখো, ওর স্বামীর মতো ভালো মানুষ আর হয় না, সত্যি সত্যি কথা। যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। এই প্যারাটা একটু বুঝবা। মাতিলদা জন্মগতভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিল, উচ্চাভিলাষী ছিল, তাই তার মধ্যে সবসময় একটা অসুখী ভাব কাজ করতো। কারণ সে তো চাইতো বিভিন্ন দামি কাপড় পরবে, বিভিন্ন দামি গহনা দিবে, কিন্তু সেটা পেত না, তাই সে অসুখী ছিল। কিন্তু তার স্বামী তাকে খুব যত্ন করত,
তারা দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যেও অনেক ভালোভাবে জীবনযাপন করত। দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যেও অনেক ভালোভাবে জীবনযাপন করত। ওই শ্রেণীর মানুষেরা যেভাবে ছিল সেভাবেই জীবনযাপন করত, তার থেকে অনেক ভালোভাবে জীবনযাপন করত। তারপরও সে মনে মনে অসুখী ছিল। কে অসুখী ছিল? তোমার মাতিলদা লুইসেল মনে মনে অসুখী ছিল। আচ্ছা, এরপর বলল দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে কোনো জাতি বর্ণের ভেদাভেদ থাকে না। এটা আবার আমাদের দেশে না, এটা ওই দেশের কথা বলছে আর কি। থাকে না মানে উঁচু জাত, নিচু জাত, উঁচু বংশ, নিচু বংশ, এরকম ভেদাভেদটা ধনী শ্রেণীর মানুষেরা করে, নিচু বংশের মানুষেরা করে না। তারা বরং এই ভেদাভেদ না করে তারা মিলেমিশে থাকতে পছন্দ করে, এবং তারা প্রকৃতিগতভাবে মানে জন্মগতভাবে কিছু জিনিস তারা আয়ত্ত করতে চায়। তাদের রুচিবোধ অনেক ভালো হয়, তাদের বুদ্ধির নমনীয়তা অনেক বিচক্ষণ তারা হয়। এই বিষয়গুলো বা তাদের সৌন্দর্যবোধ, এই বিষয়গুলো তাদেরকে একজন বিশিষ্ট অভিজাত শ্রেণীর নারীর সমকক্ষ করে তুলতে পারে। যেমন ধরো আমরা পাচ্ছি যে দরিদ্র পরিবারের একটা মেয়ে, সে হচ্ছে কি মাতিলদা লুইসেল, সে একটা শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে গেছে, বাসায় অনুষ্ঠানে গেছে। সেখানে পুরো রাজ্যের কত বড় বড় ধনী ধনী বিশিষ্ট মহিলারা ওখানে গেছেন। সবার চেয়ে তাকে আকর্ষণীয় লাগছে এবং সকলেই স্বয়ং শিক্ষামন্ত্রী সাহেব তার সাথে নাচার জন্য ইচ্ছা পোষণ করছেন। মাতিলদা লুইসেলের সাথে স্বয়ং শিক্ষামন্ত্রী সাহেব সামান্য একটা ক্যারানির ওয়াইফের সাথে নাচার ইচ্ছা পোষণ করছেন। তার মানে উনি ওনাকে ওভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছেন। অন্য 5 জন বিশিষ্ট ধনী মহিলার কাছ থেকেও সে নিজেকে অন্যতম করে ফেলতে পেরেছিল, তাই না বিষয়টা? তাহলে এটা পেরেছে কেন? কারণ ন্যাচারালি তার মধ্যে ওই বিষয়গুলো ছিল, ওই রুচিবোধ, ওই সৌন্দর্যবোধ, এটা ছিল। বুঝতে পেরেছ? শুধু দামি পোশাক থাকলেই হবে না, সে দামি পোশাক পরে চলার মতো গুণও তোমার থাকতে হবে। দামি জুতো পরলেই হবে না, দামি জুতো পরে সেটা চলার মতো গুণও থাকতে হবে। আবার কোন ড্রেসের সাথে কোন ড্রেস মিলবে এই পরিমাণ সৌন্দর্যবোধও তোমার মধ্যে থাকতে হবে। আচার ব্যবহার সুন্দর হতে হবে। শুধু দেখতে সুন্দর, কথাবার্তাগুলো একদম ক্যাতের মতো, এটাও হবে না, তাই না? তাহলে কথাবার্তার সৌন্দর্য থাকতে হবে, আচার ব্যবহার সৌন্দর্য জানতে হবে। এই বিষয়গুলো ওরা ছোটবেলা থেকে রপ্ত করতে পেরেছে, এটাই বলছে। তার মনে সর্বদা দুঃখ। তার ধারণা যত সুরুচিপূর্ণ এবং বিলাসিতা দ্রব্য আছে, বস্তু আছে, সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। এই যে কে যেন আমাকে প্রশ্ন করেছে সে উচ্চবিলাসী ছিল কিনা, হ্যাঁ এই যে এই লাইনটার মধ্যেই দেখো সে যে কত উচ্চবিলাসী। হ্যাঁ, তার ধারণা যত সুরুচিপূর্ণ, যত সুন্দর সুন্দর ড্রেস আছে, জিনিস আছে, সবকিছুর জন্যই তার জন্ম হয়েছে। আমি সুন্দরী, আমার জন্যই এগুলো এসছে, এরকম একটা বিষয় পাই না বলে তার মনে অনেক কষ্ট। কিন্তু তার বাস কক্ষের দারিদ্র, দেখবো বানানটা, দারিদ্র মনে হচ্ছে, বুঝো তো, হতশ্রী দেয়াল, বিশ্রী দেয়াল, জীর্ণ চেয়ারটার রং উঠে গেছে, বিবর্ণ জিনিসপত্র, সব জিনিসপত্রের রং চলে গেছে, এমন অবস্থা জন্য সে ব্যথিত হতো। সে মনে মনে কল্পনা করতো তার ঝকঝকে তকতকে সবকিছু থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু সব মলিন, নোংরা নয়, বিষয়গুলো আসলে ব্যবহারের ফলে পুরনো হয়ে গেছে, এমন জিনিসপত্র সবকিছু তার করে। মোটেও সে মনে মনে সন্তুষ্ট ছিল না, কোনোভাবে সে মেনে নিত। তার মতো অবস্থার অর্থাৎ দরিদ্র অন্য কোনো মেয়ে যদিও এসব বিষয় লক্ষ্যও করতো না। কারণ কি, ওর জন্ম দরিদ্র পরিবারে, ছোটবেলা থেকে ও ভাঙাচোরা চেয়ারটা দেখতে অভ্যস্ত। স্বামীর বাড়িতে এসেও সে ভাঙাচোরা চেয়ারটাই দেখছে। তার পজিশন অন্য কোনো মেয়ে হলে বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবেই দেখতো, দারিদ্র্যকে সে সহজভাবে মেনে নিত। কিন্তু যেহেতু সে উচ্চাভিলাষী, সেই কারণে সে সেগুলো মন থেকে মেনে নিতে পারছে না। তাই বলছে অন্য মেয়ে যদিও এগুলো মন থেকে মেনে নিতে পারতো, কিন্তু সে এর জন্য দুঃখিতও হতো এবং ক্রুদ্ধ হতো, রেগেও যেত যে কেন এরকম হচ্ছে। রাগ নিজের উপরেও হইতো, অনেক সময় ওর স্বামীর উপরে ওর রাগ ঝাড়তো। একটু উদ্ভট অবস্থা, মানসিক অশান্তির মধ্যে ছিল মেয়েটা। যে খর্বকার ব্রেটন, হুইজ ব্রেটন হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের নাম, একজন ব্যক্তি আর কি। ব্রেটন একদম ব্যক্তির নাম, একটু হাইটে ছোট ছিল, ইঞ্জিনিয়ারকে বলছে। এই সাধারণ ঘরটি, ওদের ঘরটাও খুব সাধারণ, সাদা মাটা, কোনো মানে এক একটা বাসার ফেসিলিটি এক এক রকম আর কি। তো এই বাসাটা খুব সাধারণ ছিল। এটা কে বানাইছে, এটার এই অবস্থা কেন, এটা দেখলে ওর মেজাজ গরম হয়ে যেত। কিন্তু এই বেটারা পাইলে থাপড়াই দাঁত ফালাই দিতাম টাইপের অবস্থা, এরকম আর কি।
যে খর্বকার ব্রেটন একজন ব্যক্তির নাম এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা, তার চিন্তা হয়তো তাকে এমনিতে লিখেছে। এইগুলো নিয়ে আবার পরীক্ষায় লেখালেখির কোনো কিছু পাবা না তোমরা, এমনিতে লিখেছে আর কি একটা লাইন। অবজেক্টিভের জন্য দরকার আছে কে তৈরি করেছে খর্বকার ব্রেটন, তাকে দেখলেই তার মনে বেদনা, বড় দুঃখ জাগ্রত হতো যে কেন ভাই এরকম একটা ফালতু রূপ তৈরি করছিস, ঠিক আছে। আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠতো, চিন্তা করতো সেরকম না হয়ে যদি অন্যরকম হতো, একটা রাজপ্রাসাদের মতো আমার বাসা হতো, একটা ডুপ্লেক্স বাড়ি থাকতো, বাড়ির ভিতরে একটা ঝর্ণা থাকবে, হ্যাঁ বাড়ির মধ্যেই একটা কি থাকবে, বাগান থাকবে, এরকম উদ্ভট উদ্ভট কল্পনা সে করতো। দেখো পরে কি লিখছে, কল্পনা, তার কল্পনার জগতে আমরা একটু হারিয়ে যেতে চাই। সে ভাবতো প্রাচ্য চিত্র শোভিত, মানে ওয়েস্টার্ন, প্রাচ্য, আচ্ছা না পাশ্চাত্য মনে হচ্ছে ওয়েস্টার্ন, প্রাচ্য চিত্র শোভিত, মানে প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব, মানচিত্রের পূর্ব দিকের যে দেশগুলো আছে সেগুলোকে আমরা প্রাচ্য বলি, আর পাশ্চাত্য মানে হচ্ছে পশ্চিম দিকের দেশগুলোকে। চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ, এক ধরনের ধাতু ব্রোঞ্জ, উচ্চ ব্রোঞ্জ এর আলোক মণ্ডিত পার্শ্বকক্ষ, তার একটা লিভিং রুম থাকবে, মানে বসার জায়গা থাকবে, পার্শ্বকক্ষ মানে লিভিং রুম বলি আমরা, সেখানে বিভিন্ন সুন্দর সুন্দর চিত্র থাকবে, আর সব মূল্যবান জিনিসপত্র ওখানে শোভা পাবে। আর থাকবে দুজন বেশ মোটাসোটা চাকর, চাকরগুলো খুব তরতাজা হবে, শুকনা না, খাবার টাবার কম দিবে না, ওদেরকেও অনেক খাবার টাবার দিবে, তাই ওরাও খুব হৃষ্টপুষ্ট থাকবে, এটা আর কি। তারা খাটো পায়জামা পরে যেই বড় আরাম কেদারা দুটি গরম করার যন্ত্র থেকে, আরাম কেদারা মনে হচ্ছে চেয়ার আর কি, হ্যাঁ, গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নির্জল হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। অর্থাৎ ওরা ওই যে ওখানে একটা ফায়ার প্লেস আছে না, ওখানে তো প্রচন্ড ঠান্ডা, তাই ফায়ার প্লেস থাকে, ফায়ার প্লেস হচ্ছে ল্যাগেজ হিটার, ওখান থেকে গরম হাওয়া বের হবে, ঠান্ডার সময় গরম হাওয়া বের হবে। তোমরা এসএসসিতে প্রবাস বন্ধু পড়ছিল, ওইখানে একটা যে কোন একটা জায়গার নাম ছিল পানশির একটা জায়গা ছিল, ওইখানে লেখক যখন যাবে তখন আব্দুর রহমান বলেছিল যে তার পাশে কয়লা আঙার জ্বালিয়ে রাখবে, যেখান থেকে সে গরম হাওয়াটা পাবে। এরকম একটা গরম হাওয়ায় সে নির্জল হয়ে উঠবে, ফায়ার প্লেস থেকে যখন কি আসবে, গরম হাওয়াটা আসবে। সে কামনা করে একটা বৈঠকখানা থাকবে তার, সেখানে পুরনো রেশমি পর্দা ঝুলবে, অনেক দামি পর্দা ঝুলবে, রেশমি পর্দা ঝুলবে, থাকবে বিভিন্ন ধরনের আসবাবপত্র, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী, অ্যান্টিক বলি না আমরা যেগুলোকে, অ্যান্টিককে প্রাচীন কৌতূহল উদ্দীপক মানে ইন্টারেস্টিং আর কি, সামগ্রীগুলো থাকবে। যেসব পরিচিত এবং আকাঙ্ক্ষিত পুরুষ, সব মেয়েদের কাম্য, যেসব হ্যান্ডসাম ছেলেদেরকে সব মেয়েরা পছন্দ করে, যেহেতু সে একজন অভিজাত নারী, ওভারঅল সুন্দরী, সেই সব স্মার্ট বিউটিফুল হ্যান্ডসাম ছেলেগুলো তার বাড়িতে নিত্য যাওয়া আসা করবে। কি ফাজিল দেখো, ওকে। আচ্ছা, যেসব পরিচিত আকাঙ্ক্ষিত বানানটা খেয়াল করবা, পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ, এইসব ছেলেরা তার খুব ক্লোজ ফ্রেন্ড হবে। সেসব অন্তরঙ্গ বন্ধুদের সাথে বিকেল 5টায় গল্প গুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। বাপরে বাপ, যে স্বাদ। আচ্ছা, আমার স্বাদ না মিটিলো আশা না পুরাইলো বলে সে গান আরম্ভ করে দিয়েছে না। আজকে একটুকুই থাকি, আমি ক্লাসের একদম শেষে চলে এসেছি, আমাকে আরেকটা ক্লাস নিতে হবে। সো আগামী ক্লাসে আমরা এটা শেষ করবো, এবং আজকে যা পড়লাম তার মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আবারও রিমাইন্ডার দিচ্ছি, যারা এখন ক্লাসটা করছো বা পরে ক্লাসটা করবে, অবশ্যই ডেট দিতে ভুলবে না, এটা আমি তোমাদের প্রেজেন্স হিসেবে বেছে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।